প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আমার সাথে আজ আমদরিয়ার স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী সৌম্যদীপ। আজ আমরা আলোচনা করব এই মুহূর্তের সবচেয়ে চর্চিত যে বিষয়টি, সেটি হচ্ছে ব্ল্যাকআউট। প্রথমে সৌম্যদীপদা, তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো, এই যে সারাদিন ভর শুনছি ব্ল্যাকআউট ব্ল্যাকআউট ব্ল্যাকআউট, তা হোয়াট ইজ ব্ল্যাকআউট? ব্ল্যাকআউটটা কি? দেখো বর্ণা, ঠিকই আমরা জবের থেকে শুনেছি ব্ল্যাকআউট, সকলের মধ্যে কিন্তু একটা কনফিউশন সিচুয়েশন তৈরি হয়েছে। সকলেই কিন্তু কনফিউজ যে এই ব্ল্যাকআউট কি, কারণ আমরা কিন্তু কেউই কিন্তু এই ব্ল্যাকআউট ফেস করিনি। তবে তোমার মতোই আমিও আজ গুগল বা যারা যারা পরিচিত মানুষ, যারা অভিজ্ঞ মানুষ, প্রবীণ যারা যারা মানুষ, তাদের থেকে আমি শুনে যতদূর জেনেছি যে ব্ল্যাকআউট হলো যুদ্ধ বা যুদ্ধের মতো পরিস্থিতিতে একটা স্ট্র্যাটেজিক স্টেপ বলা যায়, যাতে একটা কৌশল, একটা প্র্যাকটিস, একটা রিহার্সাল তুমি বলতে পারো, সহজ ভাষায় আমি বলতে পারি একটা রিহার্সাল। তো প্রধান শহরগুলি, বিশেষ করে যেগুলো সীমান্তর কাছাকাছি যে শহরগুলি রয়েছে, যেমন আমাদের শিলিগুড়ি, যে চিকেন নেক বলা হয় শিলিগুড়িকে, সেই শহরগুলি এবং বিদ্যুৎ কেন্দ্র, বাঁধ, সরকারি কোনো অফিস বা প্রতিরক্ষা ভবন ইত্যাদির মধ্যে একটা স্ট্র্যাটেজিক এলাকাগুলি যেগুলো রয়েছে, সেইগুলি কিন্তু শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য রাতে সম্পূর্ণভাবে ব্ল্যাকআউট দেখা যায়। সেটাই কিন্তু ব্ল্যাকআউটের মূল কারণ। কৌশলগতভাবে বলা যায় যে ব্ল্যাকআউটের সময় পুরো শহরগুলি দীর্ঘ সময় ধরে, সারা রাত বলা যেতে পারে যে বিদ্যুৎ পরিষেবা কিন্তু বিচ্ছিন্ন থাকে, এবং তার সঙ্গে নাগরিকদের যে শনাক্তকরণ এড়াতে, যাতে শত্রুপক্ষ নাগরিকরা কোথায় রয়েছে, কোন জায়গা তারা টার্গেট করতে চাইছে, সেটা যাতে টার্গেট করতে না পারে, সে কারণেই কিন্তু মূলত এই ব্ল্যাকআউট করা হয় সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে। এবং সেক্ষেত্রে বলা যায় যে জেনারেটর এবং ইনভার্টার, আমাদের অনেকের বাড়িতে জেনারেটর এবং ইনভার্টার রয়েছে, সেই ইনভার্টারের আলো কিন্তু জ্বালানো যায় না, কারণ যদি ইনভার্টারের আলো জ্বালিয়ে দেয় কেউ, তাহলে তো বুঝে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের অন্ধকারে আকাশ থেকে। এটা মূলত বিমান দিয়ে যখন শত্রুপক্ষ আক্রমণ করে, তখন মূলত এই ধরনের ব্ল্যাকআউট করা হয়ে থাকে জেনারেলি। তো সেই ইনভার্টারের আলো কিন্তু নিভিয়ে রাখতে হবে। তো এবং সেই সমস্ত আলো কিন্তু বন্ধ রাখার নির্দেশ থাকে কর্তৃপক্ষ, সাধারণত সেই নির্দেশই কিন্তু দিয়ে থাকে। ব্ল্যাকআউটের কারণে শত্রু বিমানের পক্ষে যে টার্গেট চিহ্নিত, যেটা তোমাকে বললাম যে টার্গেট চিহ্নিত, সেই টার্গেট চিহ্নিত করা এবং আক্রমণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সে কারণে কিন্তু এই ব্ল্যাকআউট করা হয়, যার ফলে বিদেশি প্রতিপক্ষের হাত থেকে অসামরিক নাগরিককে রক্ষা করা যেতে পারে। এটাই কিন্তু ব্ল্যাকআউটের মূল কারণ। বেশ, তো তোমার সাথে এবার আমি একটু বলি, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কার্গিল পর্যন্ত ভারতে ব্ল্যাকআউটের একটা সংক্ষিপ্ত ইতিহাস হয়েছে। সারাদিন ভর পড়াশোনা করে যতটুকু জানতে পেরেছি সেইটুকুই বলার চেষ্টা করছি। যেমন দেখো না, ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি কিন্তু জড়িত ছিল না, এবং ভারত কিন্তু একটা যুদ্ধক্ষেত্রও ছিল না একদম। তবে কি হয়েছে, জাপানিদের হাতে বার্মা, অর্থাৎ বর্তমান যেটা মায়ানমার, হ্যাঁ, পতনের পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। 1942 সালের ডিসেম্বর মাসে ডালহৌসিতে বোমা হামলার পর কর্তৃপক্ষ কলকাতায় বর্তমান প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা গ্রহণ করেন, যার মধ্যে ব্ল্যাকআউট এবং গুরুত্বপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেগুলোকে কালো রং করা অন্তর্ভুক্ত দিল। 1965 এবং 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধের আরো দুটি উদাহরণ রয়েছে, যেখানে বেশ কয়েকটি শহর সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছিল। 1965 সালে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্ত সংবেদনশীল অঞ্চলগুলো বেশ কয়েক রাত ধরে কিন্তু ব্ল্যাকআউট রাখা হয়। সে সময় রাজধানী দিল্লিতেও কিন্তু ব্ল্যাকআউট ছিল। ওই যুদ্ধে বিমান হানা দেখা গিয়েছিল, যার ফলে ব্ল্যাকআউট অপরিহার্য হয়ে পড়েছিল। 1971 সালে ঠিক একই ঘটনা ঘটেছিল। সেবার আসাম এবং পশ্চিমবঙ্গের শহরগুলিতেও ব্ল্যাকআউট করতে হয়েছিল, কারণ যুদ্ধ পূর্ব ফ্রন্টে সংগঠিত। একদম, তুমি ঠিকই বলেছো। শিলিগুড়ি শহরেও কিন্তু ব্ল্যাকআউট করা হয়েছিল সেই সময়, যতদূর আমার মনে পড়ছে, কারণ তোমার মতোই আমিও কিন্তু গুগল বা বিভিন্ন মানুষের থেকে শুনেই আমাদের জানা। তবে কার্গিল এমন একটা যুদ্ধ যেখানে কোনো ব্ল্যাকআউট জারি করা হয়নি, কারণ যুদ্ধফ্রন্টের কাছে কোনো অসামরিক স্থাপনা কিন্তু সে সময় ছিল না। এবারে তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এই যে ব্ল্যাকআউট, এই ব্ল্যাকআউট হওয়ার ফলে বা ব্ল্যাকআউট মহড়া হওয়ার ফলে নাগরিক জনজীবনের উপর কি প্রভাব পড়ে? হ্যাঁ, ঠিকই বলেছো বর্ণা, কিন্তু অনেকটাই প্রভাব পড়ে, কারণ ব্ল্যাকআউটের কারণে সূর্যাস্তের পরে চলাচল একেবারেই কিন্তু বন্ধ হয়ে যায় বলা যায়।
তো এটি নাগরিকদের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে যাওয়া সেই সম্পূর্ণটাই কিন্তু একটা দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়ে, এমনটাই কিন্তু দেখা যায় সাধারণত। কোনোভাবেই আলো ব্যবহার না করা সেটাও কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই অসুবিধাজনক একটা ব্যাপার। তো সামাজিক কার্যকলাপেও কিন্তু তার প্রভাব পড়ে। ও উপরন্তু দেখা যায় যে এমনকি রাস্তার আলো কিন্তু বন্ধ থাকে, যার ফলে রাস্তার যে নিরাপত্তা সেটাও কিন্তু বিঘ্নিত হয়। একদম ব্ল্যাকআউটের ফলে একটি সীমাবদ্ধ পরিবেশ তৈরি হয়, যা ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ জনসাধারণের জন্য একটা চাপ বা উত্তেজনাপূর্ণ একটা সময় কিন্তু তারা তৈরি হয়। একদম একদম। তো এর সাথেও বলি তোমাকে, দেখো এটা অসামরিক যে জীবন, সেই জীবনকেও কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে। কারণটা দেখো, যোগাযোগটাই বন্ধ হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে এমনকি তুমি যেটা বললে যে যোগাযোগ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি বা ব্ল্যাকআউটের আওতায় থাকা অঞ্চলগুলিতে যোগাযোগ একেবারেই যেমন বন্ধ করে দেওয়া হয়, তার সঙ্গে কিন্তু সাধারণ মানুষের এখন আমাদের দৈনন্দিন আমাদের সাথী বলা যায়, সেটা হচ্ছে ইন্টারনেট। সেই ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ রাখা হয়। তো তার ফলে কিন্তু অনেক কাজকর্ম বা সাধারণ মানুষের জীবনযাত্রা, যেটা আমরা ইন্টারনেট ছাড়া এখন হয়তো চিন্তাই করতে পারি না, সেটাও কিন্তু তার মধ্যেও কিন্তু তার প্রভাব পড়ে। এরকম কিন্তু সে কারণে সাধারণ যে কার্যকলাপ তা কিন্তু সত্যি বিরাটভাবে তার উপরে কিন্তু প্রভাব পড়ে, এমনটা কিন্তু দেখা যায়। এই ব্ল্যাকআউটের ফলে শুধু তুমি মোবাইল ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন বা ইন্টারনেট বিচ্ছিন্ন না, স্বাস্থ্য সেবা এবং যে প্রয়োজনীয় যে পরিষেবাগুলো সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরো না, এই যে হাসপাতাল, নার্সিং হোমগুলোতে যে সীমিত বিদ্যুৎ ব্যবহার করে পরিচালিত হয়, যার ফলে কিন্তু রোগীর সেবাকেও প্রভাবিত করে। ওষুধের দোকান এবং ছোট ছোট যে ক্লিনিকগুলো, সেগুলো বন্ধ থাকার ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় অসামরিক নাগরিকদের দুর্ভোগটা যেন আরো বেড়ে যায়। অবশ্যই, বিশেষ করে কারণ তুমি ভাবো না যে একটা নার্সিং হোম বা একটা হাসপাতালে আচমকা অন্ধকার, পুরো নার্সিং হোম পুরো হাসপাতাল, তাতে একটা সামান্য অপারেশন অবধি হবে কি করে, সেটাও তো হবে না। তো সাধারণের তো দুর্ভোগ হবেই সেক্ষেত্রে। ব্ল্যাকআউটের ফলে যে আতঙ্ক তৈরি হয় তা যথেষ্ট মানসিকভাবে কিন্তু প্রভাব ফেলে। কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে বর্ণা, জবের থেকে এই 7ই মে ব্ল্যাকআউটের কথা একটা চর্চায় আসছে, অনেকের মধ্যে কিন্তু ভয় দেখা যাচ্ছে কি হতে চলেছে 7ই মে, কি হবে, হয়তো এটা যুদ্ধের দামামা বাজলো। তো সকলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। তাতে কিন্তু মানসিকভাবেও কিন্তু অনেকে ভেঙে পড়ছে, অনেকে কিন্তু ভেঙে পড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই সীমিত চলাচল বা মৌলিক পরিষেবার অভাব, সুশৃঙ্খলভাবে দৈনন্দিন জীবনযাপনের সংগ্রাম, সেই সংগ্রামে ব্যাহত হওয়া বা যুদ্ধের উত্তেজনা সত্যি ইত্যাদি, এই সমস্ত জিনিসই কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে। একেবারেই তাই। সারাদিন ভর কিন্তু সকলের মুখে, যারা যখনই শুনতে পেয়েছে যে ব্ল্যাকআউট, এই ব্ল্যাকআউটটা শোনার পরে অনেকের মনেই কিন্তু এই ধরনের কথা শোনা যাচ্ছে, এবার মনে হয় যুদ্ধ লাগলো, এবার আমাদের কি হবে। শুধু সেটা নয় যে অনেকের মধ্যে একটা সংশয় রয়েছে যে 7ই মে মক ড্রিল কি হবে, কি করব, আমরা কি করব, আমরা কি ঘরে বসে থাকবো, আমরা কি বাইরে বন্দুক নিয়ে বেরোবো, আমরা কি বিমানে উঠবো, না আমরা কি করবো আমরা জানি না। সাধারণ মানুষকে যদি বলা হয় যে কাল ব্ল্যাকআউট, তো কি হবে, অনেকেই কিন্তু আমরা জানি না যে ব্ল্যাকআউট জিনিসটা কি। একদমই তাই। এই যে বিদ্যুৎ বিভ্রাট, এই বিদ্যুৎ বিভ্রাটের সময় কিন্তু অর্থনৈতিক ব্যাঘাত হচ্ছে। যেহেতু দেখো রাতে জনসাধারণের চলাচলের কোনো অনুমতি থাকছে না, তাই কোনো অর্থনৈতিক কার্যকলাপও সেক্ষেত্রে ঘটবে না। সেক্ষেত্রে যুদ্ধের অনিশ্চয়তা আতঙ্কের দিকেও পরিচালিত করে। আর এই বিদ্যুৎ বিভ্রাটের সময় চলাচলের সীমাবদ্ধতার কারণে প্রায়শই কিন্তু পণ্যের ঘাটতিটাও দেখা দেয়। ঠিক বলেছো। তো এবার দেখো, প্রশ্ন হলো, মানে আমার প্রশ্ন ঠিক নয়, আবার অনেকেরই প্রশ্ন, এই প্রশ্নটা এমন তুলছেন যে ড্রোন এবং স্যাটেলাইট জিপিএস এর যুগেও কি ব্ল্যাকআউট এখনো কাজ করে? সেক্ষেত্রে দেখো বলি, যুক্তি দেওয়া যেতেই পারে যে আজকে ইনফ্রারেড, তারপর স্যাটেলাইট ইমেজিং, ড্রোন ইত্যাদির মতো উন্নত প্রযুক্তিগুলো কিন্তু এখন চলেই এসেছে। হাতে থাকার ফলে কি হয়, আধুনিক সময়ে ব্ল্যাকআউট ততটাও কার্যকর নয়। উন্নত প্রযুক্তি সম্পন্ন স্যাটেলাইটগুলো কাঠামো শনাক্ত করতে পারে এবং উচ্চ রেজলিউশনের ছবিও তুলতে পারে, যা পাইলটের লক্ষ্য বস্তুতে আঘাত করতে সহায়তা করতে পারে। রাডার, বিমান বিধ্বংসী এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা শত্রুর আক্রমণের হুমকির ভারসাম্য হয়। তুমি দেখো, আমি তোমাকে বলি, আজকে আমরা এই স্টুডিওতে বসে আছি, এটা মনে করো এবার বিমান নিয়ে যাচ্ছে বা যারা আর কি সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে নেমেছে, তারা যদি চায় আজকে টার্গেট করে তো এই স্টুডিওটাকে ডিরেক্ট বোমা নিক্ষেপ করে তো উড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তাহলে কি আজকে এতদিনের এত যে আধুনিক প্রযুক্তি চলে এসেছে, তাহলে এই ব্ল্যাকআউট করে লাভটা কি বলবে তুমি?
দেখো বর্ণা, ব্ল্যাকআউট যুদ্ধ সম্পর্কে একটা সাইকোলজিক্যাল প্রিপারেশন বলতে পারো তুমি। কারণ তোমাকে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে সকলেই কিন্তু ভয় পাচ্ছে বা সকলেই কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে সকলের মানসিকতার একটা প্রস্তুতি কিন্তু নেওয়ার সময় এই ব্ল্যাকআউটের সময়টা। যুদ্ধের সময় ব্ল্যাকআউট একটি এলাকাকে নিরাপদ রাখতে কিন্তু সাহায্য করে। কারণ তুমি একটা জিনিস বলো যে তুমি যেমন বললে যে গুগল বা যে কোনো কিছুর মাধ্যমে একটা জায়গা চিহ্নিত করবে, কিন্তু সে পাইলট যে আকাশে সেই মুহূর্তে বিমান নিয়ে যাচ্ছে, সে নিচে তাকালে সে তো শুধু অন্ধকার দেখতে পাচ্ছে। সে এক্স্যাক্ট যে বিল্ডিংটা সে চাইছে সে বিল্ডিংয়ের মধ্যে বোমা ফেলতে বা মিসাইল ফেলতে, সেটা কি সে সেভাবে তখন সম্পূর্ণ মানে সফলভাবে করতে পারবে? সেটা কিন্তু সে পারবে না, কারণ পুরো শহরটাই কিন্তু অন্ধকার। সে কিন্তু উপর থেকে শুধু অন্ধকার দেখছে। আর তোমাকে যেমন বললাম যে ইন্টারনেট পরিষেবাও কিন্তু সেই মুহূর্তে বন্ধ থাকছে, টাওয়ার কিন্তু বন্ধ থাকছে, যোগাযোগ পরিষেবা কিন্তু বন্ধ থাকছে, এইগুলো কিন্তু বন্ধ থাকছে। তার সঙ্গে কিন্তু বলা যেতে পারে যে ব্ল্যাকআউটগুলি মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতে, সতর্কতা অবলম্বন করতে এবং এলাকার কর্তৃপক্ষের জারি করা যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে চলতে অনেকটা উৎসাহিত প্রদান করে, এমনটাই কিন্তু মনে করা হয়। আচ্ছা, বুঝলাম তোমার যুক্তিটা। এবারে তাহলে তোমাকে বলি, আগামীকাল 7 মে মক ড্রিল, কি আশা করা যায়? দিল্লি কিভাবে প্রস্তুতি নিচ্ছে? দেখো, পেহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে সরকার রাজ্যগুলিকে 7ই মে মক ড্রিল পরিচালনা করতে বলেছে। এই মহড়াগুলিতে বিমান হামলার সাইরেনের পরীক্ষা, অসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ, তারপর ক্র্যাশ ব্ল্যাকআউট প্রোটোকল অনুশীলন, গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলিকে আড়াল করে রাখার এবং সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে মহড়ার মধ্যে থাকবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ভুল তথ্যের বিস্তার রোধ করতে বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রণালয় তাদের অফিসিয়াল হ্যান্ডেলে কিন্তু অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে কিন্তু পোস্ট করেছেন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিও কিন্তু জারি করা হয়েছে এই ব্ল্যাকআউট নিয়ে। আগামী এই 7ই মের ব্ল্যাকআউট নিয়ে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিও কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি এবং তার পাশাপাশি প্রস্তুতি পুরো দমে চলছে। সংবাদ সংস্থার অনুসারে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে দিন রাত টহল বৃদ্ধি করা হবে, এমনটাও কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা আসছে এক এক জায়গা থেকে। হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সাথে দিল্লি সীমান্তে আধা সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। একদম তাই। শিলিগুড়িতে 1971 সালে ব্ল্যাকআউটে ঠিক কি কি হয়েছিল তা তুমিও আমিও কেউই বলতে পারবো না সেই রকম ভাবে, কারণ আমরা সেই মুহূর্তটা বা সেই সময়টা ফেস করিনি আমরা একেবারেই। তো এই 1971 সালে যারা ছিলেন, যারা অভিজ্ঞ, যারা ব্ল্যাকআউট সম্পর্কে আরো বিশদে বলতে পারবেন, আমরা এবারে শুনবো তাদের কথা। শুনে নিন। পাকিস্তান এবং ভারতকে হুঁশিয়ারি করে বলে দিয়েছে কোনো মতেই যুদ্ধ নয়। কোন সুস্থ মানসিকতার মানুষ যুদ্ধ চায় না। আবার জঙ্গি কার্যকলাপ হোক, সেই জঙ্গি যে ধর্মের নামই হোক না কেন, যে ভাষার নামই হোক, যে জাতের নামই হোক, সেটাও কেউ চায় না। সবাই চায় শান্তিতে বসবাস করতে। এই যে যুদ্ধটা কি, রবীন্দ্রনাথও সেটা কখনোই, কিন্তু রবীন্দ্রনাথ সবসময়তে কিন্তু এমনকি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠভাবে স্টেটমেন্ট দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর মানে কয়েক মাস আগে 1941 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যখন মানে খুবই ঘুমের ঘোরে বারবার করে বলে যাচ্ছিলেন সোভিয়েত রাশিয়ার কি হলো, ফ্যাসিবাদের জন্য পরাজয় হয়। রবীন্দ্রনাথ কিন্তু এটাই চেয়েছিলেন, কারণ ফ্যাসিবাদ যুদ্ধ চেয়েছিল। সুতরাং যুদ্ধ, আমরা কেউ যুদ্ধ চাইব না। আমি যদি বলা যেতে পারে আমার অভিজ্ঞতাটা কি, আমার মনে আছে আমি ক্লাস 8-এ পড়তাম তখন, 1962 সালে। আমি তখন বয়েজ হাই স্কুলে পড়তাম। তখন চীনের সঙ্গে সীমান্ত, চীন তখন এই ম্যাকমোহন লাইন নিয়ে একটা বিরোধ হচ্ছিল। একদিকে নেফার দিক দিয়ে হচ্ছে চীনের সঙ্গে এই যুদ্ধটা চলছিল, আরেকদিকে হচ্ছে আমাদের এই সিকিম দিয়ে নাথুলার দিকে একটা খুবই উত্তেজনাকর পরিস্থিতি তখন ছিল। তা আমরা ক্লাস 8-এ যখন পড়ি, মাঝে মাঝেই তখন সাইরেনের শব্দ হতো। এই যে সাইরেন যখন বেজে উঠতো না,
তখন আমাদের স্কুলের ছাত্রদের মধ্যে কি ধরনের যে একটা টেনশন, একটা উদ্বেগের ভাব আমরা দেখতাম। আমরা স্কুল থেকে ফিরছি, হয় হঠাৎ করে সাইরেন বেজে উঠলো, কোথায় যাব, তাড়াতাড়ি করে পাশের সামান্য একটা সীমান্তবর্তী যুদ্ধ হয়েছিল, কিন্তু মাঝে মাঝে সাইরেন বাজত, মাঝে মাঝে মহড়া দিত সাইরেন। এগুলো কিভাবে হ্যান্ডেল তখন আমরা দেখেছিলাম, তখন এটা আমরা 62 সালে দেখেছি, 65-66 সালে দেখেছি। 65-66 সালে তখন আমি ক্লাস 10-11 পড়ি। সেই সময় আমাদের একই ধরনের অভিজ্ঞতা, কিন্তু সেই সময়তে যেটা করা হয়েছিল আর বেশি করা হয়েছিল। তখন তো যুদ্ধটা ছিল পাকিস্তান মানে তো শুধু পশ্চিম দিকে না, তখন পূর্ব দিকে তখন পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান তখন ছিল, তখন সেখানেও একটা টেনশন। তো সেই সময়তে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন। তখন মানুষের মধ্যে একটা আবেগেরও সৃষ্টি হয়েছিল। তো তখন এই লাল বাহাদুর শাস্ত্রী একটা জয় জওয়ান জয় কিষান, আমাদের বাড়িতে এই কুয়োর সামনে তখন ছোট একটা জায়গা ছিল, সেখানে তখন আমরা আলু, কফি এই সমস্ত বাড়িতে লাগিয়েছিলাম, বাড়িতে এগুলো হতো। তখন তো তখন একটা স্লোগান ছিল এরকম, যত সবজি হবে, চাল হবে, এই সবগুলো পাঠাতে হবে, সীমান্তে পাঠাতে হবে। আগে সৈন্যরা বাঁচবে, তারপরে আপনারা বাঁচবেন, এবং আপনারা নিজেদের সবজি, নিজেদের চাল নিজেরা আপনারা উৎপাদন করেন। যেমন এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন জাপান আসছে বলে ইংরেজরা তো পশ্চিমবঙ্গের বাংলার তখন সমস্ত খাদ্যগুলোকে লুকিয়ে ফেললো, একটা কৃত্রিম ভাবে একটা দুর্ভিক্ষের অবস্থার সৃষ্টি করেছিল সেই সময় ইংরেজরা, এবং সেই সময়তে কিন্তু 30 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল না খেয়ে, এই দুর্ভিক্ষে। ঠিক একই রকম ভাবে 65-66 সালে এই স্লোগানটা দেওয়া হয়েছিল। তখন আমরা আর কি দেখতাম, সমস্ত রকম ভাবে এখনো হাসপাতালের কিছু কিছু ভেঙে দিয়েছে, সেগুলোকে বলে ওই ডায়াফিন ওয়াল বলে। একটা হাসপাতালে পাচ্ছেন একটা বোমা পড়লে যাতে বোমার স্প্লিন্টার গুলো হাসপাতালে না ঢুকতে পারে, তার জন্য এরকম মোটা মোটা করে ওয়াল তৈরি করা হয়েছিল, স্কুলে তৈরি করা হয়েছিল, হাসপাতালে তৈরি করা হয়েছিল। আমরা এটা দেখেছি সেই সময় যে একটা এই যে বলা হতো, সেটাকে বলা ব্ল্যাকআউট মানে কি, রাস্তার যে আলো থাকে না, তার উপর একটা কালো একটা শেড দিয়ে দেওয়া হতো, যাতে কোনো মতে আলোটা মানে উপরের দিকে না যায়, আলোটা যাতে রাস্তার নিচে পড়ে। পুরো আমরা বহুদিন পর্যন্ত এরকম ছিল। আর আমাদের এরকম মহড়া হতো সকাল 9টার সময় শনিবার করে এই স্পেশাল জেলে সাইরেন বাজানো হতো, এটা মক ডিল এরকম তখন করা হতো। 65-66 ভাঙবে বলে কুকুর পরে রাগ করো, আর তোমরা যে বুড়ো খোকো ভারত ভেঙে ভাগ করো। যুদ্ধ চায় কিছু বুড়ো খোকরা, যারা কিছু ওপরতলা, যারা মানুষ রাজনৈতিক কারণে, রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা যুদ্ধ চায়। যুদ্ধ দিয়ে কোনো দিনে, যে এই গুজরাট যে কথাটা বলেছে, যুদ্ধ কখনো পৃথিবীর কোনো দেশের কোনো সমস্যার সমাধান করতে পারে না। যুদ্ধ দিয়ে কখনো জঙ্গি সব বন্ধ হয়ে যায়। সেই কারণেই আমরা চাই। আমরা তখন বলেছিলাম চীনের যুদ্ধের সময়, আমরা এই কথাটাই বলেছিলাম, চীনের যুদ্ধের সময় আমরা বলেছিলাম সীমান্তবর্তী আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। তখন নেহরু গভর্নমেন্ট ছিল, নেহরু গভর্নমেন্ট তখন কমিউনিস্টদের প্রায় বেআইনি করে দিয়েছিল। কত আমাদের নেতা, জ্যোতি বসু থেকে শুরু করে যত আমাদের নেতা, বীরেন বসু, শিলিগুড়ি বীরেন বসু, সবাইকে 2 বছর 3 বছর পর্যন্ত ছিল না, খুব কম ছিল। তো আপনারা তখন কি করতেন, মানে মোমবাতি জ্বালিয়ে সারা রাত হেরিকেন জ্বালিয়ে কি বসে বাড়িতে একেবারে মাইকে বলে দিত আলো বেরোচ্ছে। আমাদের বাড়িতে তখন লাইট ছিল, তখন যাতে কোনোভাবে জানলা দিয়ে আলোটা বাইরে না আসতে পারে হুঁশিয়ার করে দেয়, এবং না শোনা হতো তার বিরুদ্ধে ফাইন করা হতো, সেই অবস্থা করতো। এবং মানে আমি এটা আমার মনে আছে, আমার এক দিদি একটু অসুস্থ হয়ে গেছিলেন ওই তখন এরকম ব্ল্যাক আউটের মানে কিভাবে নিজে একটা রিক্সা ধরে, আমরা রিক্সাওয়ালাকেও পাই না, একজনকে দিয়ে টেনে, আর আমি পেছন থেকে রিক্সাটাকে ঠেলে হাসপাতালে নিয়ে গেছিলাম। আমার এই কথাটা মনে পড়ে। আবার 71 সালে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময়তে তখন আমার বেশ ভালোই বয়স হয়ে গেছে, কলেজে তখন পাশ করে গেছি,
তখন ছাত্র ফেডারেশন আমরা করতাম, তখন মানুষের মধ্যে কিন্তু একটা মানে মুজিবুর রহমানের প্রতি একটা বিরাট সমর্থন ছিল। তখন আমরা সবাই চেয়েছেন তখন পাকিস্তানকে হারাতে হবে, পাকিস্তানকে এখান থেকে হটাতে হবে, এই সেন্টিমেন্ট সবারই ছিল। কেন পাকিস্তানে সেই সময় তার আগে আইয়ুব খাঁর কথা আমরা জানতাম, ইয়াইয়া খাঁ বলে একজন তখন জেনারেল ছিলেন। তখন এই যে মুজিবুর রহমান খুব জনপ্রিয় নেতা ছিলেন, তো ওই মুজিবুর রহমানের নেতৃত্বে তার আগে একটা আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলন, তারপরে যখন সেই আন্দোলন যখন তার আগে একবার মুজিবুর রহমানের যে পার্টি আওয়ামী লীগ একবার জিতেছিল, জেতার পরে কিন্তু তাকে মন্ত্রিসভা করতে দেওয়া হয়নি। তারপরে এই যে এরা আক্রমণ করলো পাকিস্তান থেকে, ওরা বললো ওই উর্দু ভাষায় কথা বলতে হবে, উর্দু হবে সরকারি ভাষা, এই সমস্ত কথাবার্তাগুলো যখন বললো, তার বিরুদ্ধে এই যে বিরাট আন্দোলন শুরু হলো, তখন মুজিবুর রহমান ঘোষণা করলো এই যে লড়াইটা, এই লড়াইটাকে কতদিন ধরে তখনকার সময় চলেছিল? যতদিন যুদ্ধ চলেছে ততদিন ধরে প্রত্যেক দিনই কি আলোর যে ব্যাপারটা, বাড়ি থেকে আলো বের হবে না, একদম সমস্ত বাড়িতে বলা হয়েছিল খবরের কাগজ বা কালো কাগজ লাগিয়ে রাখতে হতো আমাদের এর জানলার মধ্যে, হাসপাতালের মধ্যে, সরকারি অফিসে, কোনোভাবেই যেন পরই এটা হ্যাঁ। আর হচ্ছে ট্রেন্স কাটতে হতো, আমরা বাড়িতে ট্রেন্স কেটেছিলাম, যখন হাও করে যখন ইয়ে বাঁচতো আমরা জোর সবাই পড়ি কি মরে মরে দৌড়ি ওই ট্রেন্সে ঢুকেছিলাম ভিতরে। আর খাওয়া দাওয়া কি আগে থেকে সব মজুত করে রাখতে হতো? কোথা থেকে মজুত? হ্যাঁ, এই যে যুদ্ধটা, আমি তো রাষ্ট্রসংঘের মহাসচিব যে কথাটা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে। আর এই যে এখন তখনকার দিনে তো ইন্টারনেট ছিল না বা ফোনের তেমন কিচ্ছু ছিল না, এখন তো সব আমরা এখনকার দিনে যারা আছে তারা মোবাইলের ইন্টারনেটের মোবাইলের সাথে বেশি অ্যাটাচ, কিছু হলেই সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা, ফোন করে সমস্ত কাজ হয়ে যাচ্ছে। তাহলে আজকের দিনে যে ব্ল্যাকআউট যেটা কতটা মানে বেশি অসুবিধা হতে পারে মানুষের জন্য? 65 সাল 64 সাল কিন্তু সোভিয়েত রাশিয়ার ইউক্রেনের যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু শেষ হয়নি। সোভিয়েত রাশিয়া কিন্তু রাশিয়া এখন পুতিনের রাশিয়া, সে রাশিয়া কিন্তু এখনো কিন্তু একেবারে ইউক্রেনের ভয়ে তাকে মাঝে মাঝে তারও কিন্তু কাঁপুনি দৌড়িয়ে দিচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ মানেটা কি, সেটা ইসরায়েল এবং প্যালেস্তাইনের উপর আক্রমণ, সেটা কিন্তু আমরা দেখছি। মাঝে মাঝে সিরিয়াতে কত মানুষের মৃত্যু হয়েছে সেটা তো আমরা দেখছি। সুতরাং যুদ্ধ তো কোনোদিন কোনো সমস্যার সমাধান নয়। আর আজকের দিনে যুদ্ধ কখনো শুধু আর্টিলারি ফোর্স দিয়ে ওই বন্দুক নিয়ে এরকম করে দেখাবে, যেটা আমরা দেখতাম তখন সিনেমাতে, এরকম ভাবে আমাদের মধ্যে একটা জাতীয়তাবোধ জাগাবার জন্য এগুলো সৃষ্টি করা হতো। আজকে শুধু বোতাম টিপে যুদ্ধ হবে। যদি পার্শ্ববর্তী কোনো দেশ যদি চায়, সে শিলিগুড়িতে একটা বোমা ফাটাবে। আজকে যদি ভারতের হাতে যেমন পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা আছে। এই যে আজকে উত্তর কোরিয়ার মতন একটা ছোট্ট দেশ সে বাগডোগরা এয়ারপোর্টে বোমা ফেলে যাবে, তা হবে না। বোতাম টিপবে আর এখানে বোমা পড়ে যায়। কোন জায়গাতে বোমা ফেলতে হবে, সুভাষপল্লিতে বোমা ফেলতে হবে, ও পাকিস্তান থেকে ওখানে টিপবে তো এখানে বোমা পড়ে যায়। সুতরাং আজকের দিনে যুদ্ধটা কিন্তু শুধুমাত্র আর্টিলারি না। সেই জন্যে সবাইকে ভাবা উচিত একবার অন্তত, যেটা গুতেরাস যেটা বলেছে, আমি অন্ততপক্ষে জঙ্গির বিরুদ্ধে লড়াই হোক, জঙ্গি দমন হোক, সম্প্রীতি থাকুক, পরিষ্কার কথা হচ্ছে, ঘৃণা বিদ্বেষ যেন সৃষ্টি না করা হয়, এবং সেটা জঙ্গিদের উপযুক্ত শিক্ষা দেওয়া হোক, কিন্তু সেটা যুদ্ধের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে না, কোথাও হয়নি, ভারতে সেটা হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমোদ। আর এই ব্ল্যাক আউটের প্রবীণ সাহিত্যিক গৌরী শঙ্কর ভট্টাচার্য স্যার কেমন আছেন? চমৎকার, এবং মানে খুব এটা খুব প্রয়োজনীয় আলোচনা, এবং কি বলবো, সময়োচিত আর কি। আমি বলছি তখন তো আমাদের বয়স এখন যেমন একটা বুড়ো হয়েছে কিংবা বার্ধক্য বা ইত্যাদি সব অনেক কিছু মনে হয়, তখন তো আমাদের যৌবনের তরঙ্গে ভেসে চলেছে আর কি। হ্যাঁ, তখন বয়স টয়স নিয়ে মাথা ঘামাতাম না। তা প্রশ্নটা সেই জায়গায়, তখন
দুটো দুটো হ্যাঁ, যেমন প্রথম দেখেছি তখন চীন যুদ্ধ আর কি, চীন আর আমাদের ভারতবর্ষের, সেটাও দেখেছি। তারপরে 71-এ যেটা হলো বাংলাদেশের, মানে পূর্ব পাকিস্তান, তখন তো বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তান, ওদিকে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যাই হোক, দুই দেশের মধ্যে যুদ্ধই বলা যেতে পারে। সেই যুদ্ধে ভারতবর্ষ জড়িয়ে গেল। তখন ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী আর কি। এবং চীন যুদ্ধের সময় এবং এই যে যুদ্ধটা হলো ইয়ের সঙ্গে বাংলাদেশের জন্ম হলো, তো সেই সময় যুদ্ধের একটা মানে আগে একটা প্রস্তুতি তো নেয়। যুদ্ধ মানে যে মানে শুয়ে চলে একটা লোককে গিয়ে পিটিয়ে দিলাম, সেটা যুদ্ধ না। আজকের দিনে যুদ্ধ করতে গেলে অনেক 7-5 ভেবে চিন্তে আমাদেরকে যুদ্ধে অগ্রসর হতে হবে। কেমন যুদ্ধ করতে গেলে যেমন এখন মানে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটাকে তলানিতে চলে গেছে। কিছুদিন আগে মানে প্রায় 26 জন কি বলে ভ্রমণ পিপাসু বলি বা পর্যটক বলি, তারা বেঘরে প্রাণ দিল এবং পাকিস্তান হানাদারদের দ্বারাই এটা সম্ভবপর হয়েছে। এবং তারপরে থেকে গোটা ভারতবাসী ফুঁসছে, রাগে ফুঁসছে, দুঃখে, কষ্টে, বেদনায়, এবং প্রত্যেকেই বলছে শুধু এবার ওই শান্তির জল বা শান্তি শান্তি করে লাভ নাই, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় প্রত্যাঘাত করতেই হবে। এখন প্রত্যাঘাত করা মানে যে সঙ্গে সঙ্গে এবং তার প্রস্তুতি নিতে গেলে অনেক ভেবে চিন্তে। এটাই জানতে চাইছি যে এই যে ব্ল্যাকআউট, ব্ল্যাকআউটটা কি? মানে ব্ল্যাকআউটটা হচ্ছে যে শত্রুপক্ষ যখন আঘাত করবে তার একটা সাইরেন বেজে উঠবে, কেমন। আর ব্ল্যাকআউট হচ্ছে সমস্ত আলোগুলো মানে হ্যাঁ, এবং লোডশেডিং এর ব্যাপার না। যখন দেখা যাবে যে শত্রুপক্ষের একটা আগমন ঘটছে, সঙ্গে সঙ্গে সমস্ত আলো মানে বাইরের আলো, ভেতরের আলো, মানে আমাদের যে ঘরের সমস্ত আলোগুলো নিভিয়ে দিতে হবে। এবং কেউ আর রাস্তায় বেরোবে না, বেরোলেও কোনো জায়গায় একটা আশ্রয় তাকে গ্রহণ নিতে হবে। আবার অনেক জায়গায় নিজেদের সেলফ বাংকার ছিল। বাংকার মানে কি, ওই উঠোনে হোক ইয়ে তো গর্তের মধ্যে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নিতে হতো, কারণ বলা যায় না বোমা পড়বে, বোমার একটা ভয় তো থাকে। সেই হিসাবে সিভিল ডিফেন্স তখন ছিল, এখনো আছে, যদিও তার কাজকর্ম নেই সেরকম। তো সেই যখন শব্দ হতো মানে একটা কিছু সাইরেন বেজে উঠতো, আমরা সঙ্গে সঙ্গে আমরা একটা নির্দিষ্ট সেফ জায়গাতে আমরা চলে যেতাম। আর যখন দেখা যেত যে একটা সিগন্যালের মতন আসছে, সঙ্গে সঙ্গে সমস্ত আলো নিভে যেত মানে আমরা নিভে যেত, কোনো আলো টালো জ্বলতো না। খুব বেশি হলে একটা হ্যারিকেন বা একটা লম্ফ বা কুপি জ্বালিয়ে রাখতাম। আবার যখন দেখা গেল যে একটু নিরাপদ, হ্যাঁ, যে চলে গেছে শত্রুপক্ষের বিমান না নেই, তখন আবার আলো জ্বলত। এইভাবে আমার মনে আছে বেশ কিছুদিন আমাদেরকে এইভাবে চলতে হতো আর কি। খাওয়া দাওয়ার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো মোমবাতি জ্বেলে হোক, কুপি জ্বেলে হোক, হ্যাঁ, বাইরে যেন আলোটা না জানে, শত্রুপক্ষের লোক যেন বুঝতে না পারে যে আমরা এখানে শিলিগুড়ি কিংবা দার্জিলিং কি অমুক জায়গার, অন্ধকার তো বোঝা যায় না যে কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি। গোটাটাকে একেবারে ব্ল্যাক আউট করে দেওয়া হতো। এই ব্ল্যাক আউটটাই মানে মূল ব্যাপার, যে শত্রুপক্ষ যাতে জানতে না পারে। হ্যাঁ, এটা হচ্ছে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য, এছাড়া অন্য কোনো উপায় নেই আর কি। এই সময় যে জরুরিকালীন যেগুলো অবস্থা, যেমন হসপিটাল বা হ্যাঁ, এবার আমি বলি যে হসপিটাল বা নার্সিং হোম তখন তো এগুলো ছিল না। আমি যখন যে সময় কথা বলছি, সেই সময় একটা নার্সিং হোম তো কোনো রকমে চলছিল, হসপিটালই ছিল মেইন। এখন তো অনেক ডেভেলপ, তখন আর এখনের মধ্যে মানে হেভেন অ্যান্ড হেল কি পার্থক্য। তবে যাই হোক, পার্থক্য থাকুক আর যাই থাকুক, এখন মানে শত্রুপক্ষেরও অনেক অস্ত্র শস্ত্রের অনেক রকমের পরিবর্তন হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে যদি কোনো কেউ অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি সেই মুহূর্তে কোনো রকমের তার শারীরিক কোনো কিছু হয়, তখন একটা সমস্যা দেখা যেত আর কি। এবং তখন তাকে মুভমেন্ট করা, কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়াটা ছিল একটা জরুরি ভিত্তিক। তখন তাকে করতে হতো হসপিটাল নিতে হতো, এবং নিতে গেলে তাকে সেই যেটাকে অ্যাম্বুলেন্স বলি আর কি, অ্যাম্বুলেন্সই করে তাকে নিয়ে যেত। কিন্তু আলো সম্পর্কে খুব সতর্ক থাকতে হতো, কারণ যারা শত্রুপক্ষ
হ্যাঁ, তারা তো বুঝতে পারতো যে কোথায় কোন জায়গায়, দার্জিলিং বা শিলিগুড়ি। অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থা তখন তো এত ফোনের ছিল না না, ফোন তখন ফোন ছিল, ফোন ছিল, মিথ্যা কথা বলবো না, ফোন ছিল, কিন্তু না না মানে ফোন তখন শিশু স্তরে, তখন ফোন বলতে কি ছিল, মানে রিসিভার তুললি বলতো নাম্বার প্লিজ। এই পরিস্থিতিতে আর কি কিভাবে তখন ফোন, সত্যি কথা বলতে কি, ফোনের এতটা, ফোন ছিল খুব মানে কি বলবো, খুব যাদের অবস্থাপন্ন বা যাদের খুব পরিচিতি আছে তারাই ফোনটা ব্যবহার করতে পারত। হাকিমপাড়াতে আমাদের বাড়িতেই ফোন ছিল, আর কারোর বাড়িতে ফোন ছিল, যেহেতু বাবা ছিলেন এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এছাড়া সাধারণ মানুষের ঘরে তখন এসে কিন্তু ফোন ঢোকে নাই। এখন যেমন কি বলে, মানে যে কোনো লোকের কাছেই ফোন আছে, ফোন নাই এরকম লোক খুব বিরল, কেমন তখন তো সমস্ত ছিল না, তখন ফোন টোন ছিল। এখন যেমন ফোন থাকাতে সুবিধা হচ্ছে, যেমন আমাকে কিশোর ফোন করে বললো যে স্যার আপনি আছেন কিনা, বা তুমি হয়তো এসে বললো যে আপনি আসছি। এই যে মানে যোগাযোগের যে মাধ্যমটা, যোগাযোগের মাধ্যম, সেই মাধ্যমটা এত সহজ ছিল না। না না না, না না, তখন আমাদের ভরসা ছিল একজনই, তিনি হচ্ছেন ভগবান। ভগবান যদি আমাদেরকে মনে করতো যে হ্যাঁ বাঁচাবো, তাহলে বাঁচতাম, আর না হলে মরণ ছাড়া কোনো গতি ছিল না। খাবার দাবার আমাদের মজুদ, এবং বলা হতো সিভিল ডিফেন্স থেকে বলতো আপনারা চাল ডাল তেল নুন ময় মশলা সব জোগাড় করে রাখবেন, যে কোনো সময়ে চীন কিন্তু আমাদের উপরে বোমা ফেলতে পারে। এই বোমা ফেলতে পারে কথাটা শুনি তখন আমাদের, যেটাকে ইংরেজিতে বলে প্যালপিটেশন উঠতো, কি জানি কোথায় রাস্তাঘাটে থাকবো, বোমা এসে পড়বে। আমার মনে আছে চীন আক্রমণ করার সময়, এখন যেখানে রয়েছে কি বলে সিটি বুকিং অফিস, সেখানে হয়েছিল কি বলে মিটিং হয়েছিল, সভা হয়েছিল, অনেকে সোনা দানা টাকা পয়সা তখন দিয়েছিল, কেমন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে, এখন যেমন হচ্ছে সে চিন্তনে এখনো যেটা আমাদের সঙ্গে বিরোধ, সেটা হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের সঙ্গে আরেকটা লেজুর, যেটা হচ্ছে ওই অনেকটা বাঘের সঙ্গে একটা চতুষ্পদ প্রাণী ঘোরে, তাকে বলে ফেউ বলে, মানে যে বাংলাদেশের ভূমিকাটাও ভালো না, খালি খোঁচানো স্বভাব তার আর কি। তো যাই হোক, আমরা সতর্ক আছি, আমরা চেষ্টা করবো যাতে শান্তি বজায় থাকে। একটা কথা তো পরিষ্কার বলতেই হবে, যুদ্ধ কখনই কিন্তু সমাধানের পথ না, কিন্তু একটা প্রতিবেশী দেশ যদি এই 26 জন প্রাণ নিরীহ, তো তারা তো কোনো দোষ করে নাই, তারা বেড়াতে এসেছিল, তাদেরকে মেরে ফেলাটা মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষ 140 কোটি লোক, শুধু বাঙালি বলে নয়, বিহারি বলে নয়, বা দক্ষিণ ভারতে নয়, সমগ্র ভারতবাসী কিন্তু খুব মানে রাগে ফুঁসছে যে পাকিস্তানকে সবক শেখাতে হবে, পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষ দুর্বল নয়। বুঝিয়ে দেওয়া মানে যুদ্ধের কাছে যাওয়া। এখন যুদ্ধ করতে করতে এখন প্রত্যেকে অনেকে প্রশ্ন করে যুদ্ধটা হচ্ছে না কেন, যুদ্ধটা কেন হচ্ছে, যুদ্ধটা হওয়াটা বাঞ্ছনীয়, কবে যুদ্ধ হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে চলে এসেছে। আমাদের প্রধানমন্ত্রী খালি বক্তৃতা দিচ্ছেন, খালি যুদ্ধ হোগা, প্রত্যাঘাত হোগা, এই সমস্ত, কিন্তু প্রত্যেকে বলছে এর মতন ইসরায়েলের মতন হামাসের জন্য যুদ্ধ হয় সেরকম, কিন্তু সেটা আমাদের দেশে হওয়া খুব মুশকিল, কারণ যুদ্ধ কিন্তু সমাধানের পথ নয়। মানে এই যে আপনার এই যুদ্ধের সময় যে ব্ল্যাক আউট, এই যে অভিজ্ঞতা, এটা সেই সময় কতদিন পর্যন্ত? এটা মনে আছে ব্ল্যাক আউট যেটা হতো, ব্ল্যাক আউট ধরো এমনও দিন নিতে মাসখানেক 15 দিন স্বাভাবিক হতো, আবার দেখা যেত যে একটা যুদ্ধের দামামা বেজে উঠছে আর কি। এটা আমার মনে আছে, পরিষ্কার মনে আছে। এবং ব্ল্যাক আউট হলে সকলেরই কষ্ট, মানে সকলেই ব্ল্যাক আউট হলে কি করবো, অন্ধকারের মধ্যে কতক্ষণ বসে থাকবে, তুমি কোনো আলো জ্বালাতে পারবে না, কুপি জ্বালাতে পারবে না, অন্ধকারের মধ্যে চুপ করে বসে থাকতে হবে, কারণ কখন বোমা ফেলে দেবে, তাহলে তো নির্ঘাত মৃত্যু। সেই জায়গায় মনে হয় আমরা যাচ্ছি, যার জন্য এতটা আমাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তাহলে কেন বলবে? আমার মনে হচ্ছে যুদ্ধের একটা প্রস্তুতি
ভারতবর্ষ নিতে যাচ্ছে আর কি, যার জন্য এত কিছু পরিকল্পনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের নিউজ। ক্যামেরা প্রসেনজিতের সঙ্গে আমি গার্গী। ধন্যবাদ জানাই স্বাগত। আমি গার্গীর সঙ্গে রয়েছে ক্যামেরায় প্রসেনজিৎ। এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট লেখক সৌমেন নাগের বাড়িতে। ওনার কাছ থেকে ব্ল্যাকআউটের অভিজ্ঞতা, ব্ল্যাকআউট সম্পর্কে আমরা জানবো, ব্ল্যাকআউটটা কি, আর সেই সময়ের ব্ল্যাকআউটের সময়ের যে অভিজ্ঞতা সেটা আমরা জেনে নেব। স্যার কেমন আছেন? খুব ভালো তো নিশ্চয়ই নেই, কারণ ভালো থাকলে আর ব্ল্যাকআউট কথাটা আসবে কেন? মানে ব্ল্যাকআউট যেটাকে বলতে বোঝায় নানা অর্থেই বোঝায়, তবে এখন তো যে প্রেক্ষাপটে ব্ল্যাকআউট, সেটার তো সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই কারো ভালো হওয়ার কথা নয়। তবে যে অর্থে ব্ল্যাকআউট যেটাকে বলা যায়, অর্থাৎ সব কিছু অন্ধকার করে দেওয়া, সেটা সামাজিক জীবন থেকে আরম্ভ করে মানসিক জীবন থেকে আরম্ভ করে এখন যে ব্ল্যাকআউটের কথা বলা হচ্ছে, সেই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। বিশেষ করে আমার অভিজ্ঞতার থেকে ৬২-র অভিজ্ঞতা আমাদের কাছে আছে। যেহেতু শিলিগুড়ি আজকে যেটা বহু চর্চিত, যেটাকে বলা হয় চিকেন নেক, শিলিগুড়ি তো বহুদিন আগের থেকেই শিলিগুড়ি একটা উত্তর পূর্ব ভারতে প্রবেশ দেয়। যখন সেই ৬২-তে যখন চীনের আক্রমণ ঘটেছিল, এবং শিলিগুড়ি তখন থেকে শিলিগুড়ির শহরের যে তার গুরুত্বটা তখনই বোঝা গিয়েছিল। তখন শিলিগুড়িতে ছিল না এই নিউ জলপাইগুড়ি জংশন অথবা শিলিগুড়ি জংশন। তখন জংশন বলতে ছিল একটাই, সেটা হচ্ছে শিলিগুড়ি টাউনটাই ছিল শিলিগুড়ির একমাত্র স্টেশন। আমাদের তখন ৬২-তে আমরা চলে যেতাম শিলিগুড়ি টাউন জংশনে। এখান থেকে দেখতে পেতাম যে সমস্ত উত্তর পূর্ব ভারতে আমাদের সৈন্যরা কেমনভাবে যাতায়াত করছে, এবং উত্তর পূর্ব ভারত থেকে সেই বীভৎস যে সৈন্যদের তারা ফিরে আসছে, সেই অভিজ্ঞতার কথা অবশ্য আমি বলতে চাই না, কারণ মৃতদেহরা আসছে, সেখান থেকে যাচ্ছে। এটা ছিল মিটার গেজ, এখান থেকে বড গেজে সেই সৈন্যদের মৃতদেহ যেমন যেত, আবার সেখান থেকে ট্যাঙ্কগুলো এই স্টেশনে নামতো। এই ছোট্ট হিলকার রোড থেকে দিয়ে, তখন হিলকার রোড ছিল ঘুমটি, বিধান মার্কেটও ছিল না, এখান দিয়েই একমাত্র রাস্তা ছিল সেবক দিয়ে তখন চলে যেত হচ্ছে উত্তর পূর্ব ভারতে আমাদের সেনাবাহিনী। সেই দিনগুলো দেখেছি, এবং তখনও দেখেছি ব্ল্যাকআউট অর্থাৎ অন্ধকার। এবং তখন বিভিন্ন জায়গাতে আমাদের তখন সিভিল ডিফেন্স, যেটা তখন সমস্ত পাড়ায় পাড়ায় মাঠে মাঠে, সেটাকে বলে জেড একটা আকৃতির মাটি খোঁড়া হতো, যে বোম পড়লে সেখানে কি করে আমরা আশ্রয় নেব, সেইভাবে আশ্রয় নেওয়ার জন্য আমরা সমস্ত জায়গায় জায়গায় মাটি খুঁড়ে রাখতাম। যদি বোম এসে পড়ে আমরা কীভাবে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাটা আশ্রয়টা নিতে পারি, তার সমস্ত ট্রেনিং দেওয়া হতো। এবং আমরা তখন ৬২ অর্থাৎ স্কুল জীবন সদ্য শেষ করেছি, এবং আমরা তখন ছিল কম্পালসারি এনসিসি, সবাইকে এনসিসি ট্রেনিং নিতে হতো। এবং আমরা সেই এনসিসি ট্রেনিংটা নিয়েছি, এবং সিভিল ডিফেন্সের সেই কাজগুলো আমরা করেছি, ফার্স্ট এইড থেকে শুরু করে, এবং প্যারেডও করেছি, সব কিছু করেছি। সেই অভিজ্ঞতা তখনকার ছিল, অর্থাৎ সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার। এবং তারপরে যেটা হলো যে যুদ্ধের রণকৌশল তখন কিন্তু পাল্টানো হলো, যে এইভাবে ট্রেঞ্চ কাটা, সেইখানে আশ্রয় নেওয়া। তখন কিন্তু তা পরবর্তীকালে আলোচনা হলো যে আধুনিক যুদ্ধের রণকৌশল কিন্তু পাল্টে গেছে, যে এইভাবে ট্রেঞ্চ কেটে আশ্রয় নেওয়াটা কতখানি যে বিজ্ঞানসম্মত, সেই প্রশ্নটা উঠে এলো। কারণ বোম্বিং যখন হবে, আধুনিক রণকৌশলে ট্রেঞ্চের মধ্যে আশ্রয় নিয়ে
মানুষ কতখানি বেঁচে থাকতে পারবে সেই প্রশ্নটা উঠে এলো। অর্থাৎ তখন এইভাবে মাঠে ঘাটে ট্রেন কাটার ব্যাপারটা বন্ধ হলো। এবং তারপরে এলো 65 যুদ্ধ। সেখানেও দাঁড়িয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার কাছে আছে। আমি কোনো কারণে সেই সময় তখন 65-তে কলেজে পড়ি এবং একটা ছোট্ট একটা পার্ট টাইম কাজ মানে একটা জীবন বিমা, যারা বাগডোগরায় তখন যারা যাত্রীরা ছিলেন তখন যারা উঠতেন তাদের একটা জীবন বিমা করা হতো 10 টাকা দিয়ে। 10 টাকার জীবন বিমা করতে হতো। সেই কাজটুকু কয়েক ঘন্টার 2 ঘন্টা কাজ, সেই কাজটুকু করার জন্য বাগডোগরায় আমি যেতাম। তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ একটা জায়গা হঠাৎ দেখা গেল যে উপর থেকে টাওয়ার আগিয়া কিছু বুঝতে পারলাম না। হঠাৎ দেখলাম উপর থেকে যে টাওয়ার থেকে 4 জন সৈন্য ছুটে নেমে আসলো। সবাই ছুটে যাচ্ছে, চারিপাশে কাশবন। তখন তো বাগডোগরা এরকম ছিল না, দিনে একটাই প্লেন আসতো, একটাই প্লেন যেত। সবাই ছুটছে, আমরাও বুঝতে পারলাম না, দেখে ছুটছিলাম। আমার সাথে এক বন্ধু ছিলেন, আমার সাথে আমার সহপাঠী এবং সহকর্মীও। ছুটতে গিয়ে হঠাৎ দেখলাম একজন সৈন্য আমাদের বলে সই যাও বলে ধাক্কা মেরে আমাদের কাশবনে ধাক্কা মেরে শুয়ে আমাদের ফেলে দিলেন। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম দুমদুম শব্দ, দেখলাম যে একেবারে মাটি কেঁপে উঠল। তারপর কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর, প্রায় বোধহয় 20-25 মিনিট পর তখন দেখলাম যে একটা মানে সবাই উঠে দাঁড়ালো, ক্লিয়ারেন্স হলো। আমরা গুটি গিয়ে দেখতে পেলাম যে এয়ারপোর্ট দাও দাও করে, এয়ারপোর্টের টার্মিনাসটা জ্বলছে। ওখানে আমাদের 2টো প্লেন দাও দাও করে জ্বলে যাচ্ছে এবং মানে ওখান থেকে পাকিস্তানের যে প্লেন, তখন তো এত কিছু রাডার সিস্টেম ছিল না, বাইনাকুলার দিয়ে দেখতো টাওয়ার হাউস থেকে। মানে 2টো ওখানকার পাকিস্তানের প্লেন সেখানে চলে এসেছে এত নিচু দিয়ে যে আমাদের যারা অবজার্ভ করছিল তারা যখন দেখতে পেল তখন আর ওয়ার্নিং দেওয়ার সুযোগ ছিল না। তারা তখন নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে ওই যে আগিয়া বলে ছুটে এলো, সেটা দেখতে পেলাম। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পেলাম যে, আমরা খবরের কাগজে দেখতে পেলাম যে পাকিস্তানের প্লেন আমাদের এখানটা আক্রমণ করতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে যে আমাদের যে 2টো প্লেন দাও দাও করে জ্বলছে সেই খবরটা সেখানে এলো না। শুধু আমরা খবরটা শুধু দেখতে পেলাম যে আমাদের এখানে যারা এন্টি এয়ারক্রাফট, তারা নাকি 2টো প্লেনকে আক্রমণ করেছিলাম এবং তাদের গুলিবিদ্ধ হয়ে, পাকিস্তানের প্লেন গুলিবিদ্ধ হয়ে তারা সেখান থেকে চলে গিয়ে তারা পাকিস্তানে গিয়ে সেখানে গিয়ে ভূপাতিত হয়েছে। এমন বড় খবরটা সেখানে আমাদের দেশে খবরের কাগজে সেটা প্রকাশিত হলো। অর্থাৎ নিজের অভিজ্ঞতাতে বুঝলাম যে যখন যুদ্ধ লাগে তখন সেই যুদ্ধে প্রথম যে জিনিসটা নিহত হয়, সেই নিহত হয় হচ্ছে সত্যটা। সেটাই হচ্ছে প্রথম ক্যাজুয়ালিটি, যেটা মানে আমার অভিজ্ঞতার মধ্যে থেকে দেখলাম যে প্রথম নিহত হয় সত্য। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। যদিও এটা দুর্ভাগ্যজনকভাবে যেটা আমার চোখের সামনে ঘটলো এবং আমাদের দেশে এই জিনিসটা ঘটলো, সেই জিনিসটা ঘটেছিল। এটা হচ্ছে 65 সনের একটা ঘটনা, যুদ্ধে নিজের দেখার একটা অভিজ্ঞতা। যদিও সেই যুদ্ধে আমরা জিতেছিলাম, শেষ পর্যন্ত ভারতবর্ষের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয় ঘটেছিল। 71 যুদ্ধের আরেকটা অভিজ্ঞতা, যেটা বাংলাদেশের সাথে যুদ্ধ, তখন আমি মালদার বুলবুলচন্ডী, অর্থাৎ মানে বুলবুলচন্ডী আইহো, মানে এপার টাঙ্গন নদী, এপার ভারতবর্ষ, ওপারটা হচ্ছে বাংলাদেশ। সৌভাগ্যক্রমে আমি চাকরির সূত্রেও আমি সেখানে যে বাংলাদেশের যে যারা শরণার্থী যারা এসেছিল, সেখানে আমি সেই শরণার্থী শিবিরের একটা দায়িত্বে ছিলাম এবং দেখেছি যে সে হাজার হাজার মানুষ কিভাবে বাংলাদেশের সেই মানুষেরা
শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, এবং সেই যুদ্ধ মানুষকে কোন জায়গাতে নিয়ে যায়, কি দুরবস্থার মধ্যে নিয়ে যায়, সেটা আমি সেদিন দেখেছি। যে ভারতবর্ষ তাকে সাহায্য করেছে, মানুষকে সাহায্য করেছে, কিন্তু সে সাহায্য থাকা সত্ত্বেও যে মানুষগুলো সে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, তাদের কি ভয়াবহ দুর্দশার মধ্যে কাটাতে হয়েছে সেটা আমি দেখেছি। কাজে যুদ্ধ মানুষকে কোন জায়গাতে নিয়ে যায়, কি দুর্দশার মধ্যে ঠেলে দেয়, অর্থাৎ যুদ্ধ কোনোভাবেই কোনো মানুষকে সামান্য রকমভাবে কোনো উপকার করে না, সেটা নিজের চোখে দেখেছি। সেই কান্না দেখেছি, সেই ধ্বংস দেখেছি, সেই যন্ত্রণা দেখেছি উদ্বাস্তু শিবিরে সেখানে কাজ করার মধ্যে থেকে। যদিও ৭১-এ আমাদের গৌরবদীপ্ত ইতিহাস, ৭১-এর যুদ্ধে সেই দিন আমাদের ভারতবর্ষ, আমরা সেই দিন পাকিস্তানকে আমরা হারাতে পেরেছিলাম, এবং আমরা দেখেছিলাম সেই পরাজিত সেই পাকিস্তানি সৈন্যদের, যারা পরাজিত হয়েছিল সেই সৈন্যদের মালদা কলেজে, সেই কলেজে তাদের বন্দি করে রাখা হয়েছিল। সেখানে গিয়ে আমরা দেখতে যেতাম যেন চিড়িয়াখানায় যেমন মানুষ জন্তুদের দেখতে হয়, আমরা দল বেঁধে সেই মালদাতে গিয়ে সেই ওখানে তারা ওই সমস্ত সৈন্যরা তারা থাকতো, তখন যেন মনে হতো না এরা মানুষ, যেন দর্শনীয় বস্তু। অর্থাৎ মানুষও যে দর্শনীয় হয়ে যায় চিড়িয়াখানা জন্তুর মতন, শত্রু সৈন্যরা তখন কিন্তু আর মানুষ থাকে না। যুদ্ধ মানুষকে এনে দেয়, সেরকম একটা শত্রুকে এনে দেয়, একটা মানুষের কাছে আরেকটা মানুষকে সেইভাবে একটা দর্শনীয় শত্রু হিসাবে সেইভাবে এনে দেয়, অর্থাৎ পশুর থেকে অধম্য একটা জায়গা থেকে ঠেলে দেয়। এটা হচ্ছে যুদ্ধের আরেকটা অভিজ্ঞতা। তাই আমরা দেখতে যেতাম মালদাতে সেই বন্দি সমস্ত পাকিস্তানের সৈন্যদের। তারাও তো মানুষ, তারা আজকে ফিরে গেছে। তো সেই দিনও দেখেছি কি অমানসিক অত্যাচার দেখেছি। তারপর যখন বাংলাদেশ স্বাধীন হলো, সুযোগ এসেছিল, স্বাধীন যেদিন হলো, যেদিন তারপরেই আমাদের একটা পুরস্কারই বলা যেতে পারে যে বাংলাদেশে যাওয়ার সুযোগ ঘটেছিল, এবং যাওয়ার পথে দেখেছিলাম রাস্তায় পড়ে থাকা সে অসংখ্য মৃতদেহ বা সেই ধ্বংস, সেটাও দেখেছি। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা দেখেছি। আবার সেখানে দাঁড়িয়েও গর্বে যেমন বুক ফুলে উঠেছে যে আমরা বিজয়ী। আবার গর্বে যখন প্রথম মনে পড়ে যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলাম, যেন মনে হয়েছিল যেটা অদ্ভুত একটা বিদ্যুৎ তরঙ্গ সমস্ত শরীরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছিল, যে আমরা বিজয়ী। আমরা বিজয়ী হিসাবে বাংলাদেশের ভেতরে ঢুকেছি, প্রবেশ করেছি। কিন্তু তারপর যত ভেতরে ঢুকেছি তত দেখেছি সেই মৃতদেহ এবং হাহাকার, এবং সেই হাহাকারের সাথে সাথেও সেখানে বিজয় উৎসব, সেখানে যেন একটা আলাদা একটা জায়গা এনে দিয়েছে যে আমরা পেরেছি যে এত বড় একটা নিষ্ঠুর একটা পশ্চিম পাকিস্তানের যে অত্যাচারের হাত থেকে একটা জাতিকে আমরা রক্ষা করতে পেরেছি। এখন ব্ল্যাক আউটের সময় একটা ব্যাপার হচ্ছে যে অন্ধকার নেমে আসতো ঠিকই, এবং সেখানে কতগুলো নির্দেশ করা ছিলই যে সমস্ত জায়গায় অন্ধকার, এবং আমাদের একটা জায়গাতেও ছিল যে যেহেতু আমরা সিভিল ডিফেন্সে আমরা ছিলাম, সেন্ট জনস অ্যাম্বুলেন্সেও আমরা যুক্ত ছিলাম সিভিল ডিফেন্স থেকে, এবং আমরা ছোট ছোট একটা গ্রুপে ভাগ হয়ে যেতাম, এবং পাড়ায় পাড়ায় আমাদের গ্রুপের তাদের বলা হতো যেন কোনো বাড়িতে কোনো আলো যাতে কোনোভাবেই যেন বাইরে না আসে, এবং কেউ যেন টর্চের আলো যাতে না করে, যাতে কোনো টর্চের আলো যেন আকাশের দিকে না ছুড়ে দেয় না। সমস্ত কিছু হতো, কোনো অসুবিধা হতো না। ঘরের মধ্যে যেমন কিছু হতো, যেমন কাচের ইসে থাকলে সেই কাচের জানালাগুলো ঢেকে দেওয়া হতো, পর্দাতে ঢেকে দেওয়া হতো, বা কাগজ দিয়ে সেটা কোনো কোনো জায়গাতে কাগজ দিয়ে মুড়ে দেওয়া হতো।
আর দুটো কারণ বলে দেওয়া হতো, এক হচ্ছে আলো যাতে বাইরে না যায়, আর দ্বিতীয় যদি বোম পড়ে তাতে যাদের বাড়ির জানালা কাঁচ সেই বোম পড়াতে তাতে সেই যেটাকে বলা হয় যে ভাইব্রেশন, তাতে যাতে কাঁচগুলো না ভেঙে যায় তার জন্য সেখানে প্রতিটি জানালাগুলো সেই মানে খবরের কাগজে কেটে কেটে সেই জানালাগুলো সেখানটায় সেটে দেওয়া হতো, সেইভাবে আটকে দেওয়া হতো যাতে আলো যাতে বাইরে না যায়। আর গাড়িগুলো চলার ব্যাপারেও গাড়িগুলোর হেডলাইটগুলো সমস্ত ওপরগুলো অর্ধেকগুলো ঢেকে দেওয়া হতো। সেই দিক থেকে একেবারে যে গাড়ি ঘোড়া চলতো না তা তো নয়, গাড়ি ঘোড়া চলতো, দিয়ে দেওয়া হতো, হেডলাইট ঢেকে দেওয়া হতো, রাস্তার লাইটগুলো জ্বালানো হতো না। অসুস্থ হলে কেউ যদি অসুস্থ হতো সেই সময়, হ্যাঁ অসুস্থ করে নিয়ে যাওয়া হতো, অসুস্থ করে নিয়ে যাওয়া যেত। ওইভাবে বললাম যে অ্যাম্বুলেন্স যদি যাওয়া হতো তার হেডলাইটটাকে ঢেকে দেওয়া হতো, ওইভাবে নিয়ে যাওয়া হতো। এবার বলছে যে সূর্য ডোবার পর থেকে রাস্তাঘাটে লোকজন বেরোচ্ছে না, খুব কম, লোকজন কম বেরোতো, বেরোতো না তা নয়, বরং জটলাটা বেশি হতো, আড্ডাটা বেশি হতো, যেন অনেকটা মানে কোথায় যাবে লোকজন তখন, যখন সব জায়গাতেই পাড়ায় পাড়ায় আড্ডা, যেন একটা আড্ডাটা বেশি হতো। অনেক জায়গাতে প্রায় বলা যেতে পারে ওই মুড়ি হতো না, চানাচুর মুড়ি দিয়ে বসে থেকে জায়গায় থেকে আড্ডাটাই বেশিটা হতো, মানে অনেকটা একটা কি বলে রোমাঞ্চকর ব্যাপারটা হতো। যেমন আমার অনেকটা তাই, যেমন ৭১-এর যুদ্ধে আমি যখন ওখানে ছিলাম, মালদার থেকে আমি একবার গিয়েছিলাম বালুরঘাটে তখন সেলিং হচ্ছিল। হঠাৎ আমি যে জায়গাটা ছিলাম হঠাৎ একটা শব্দ, মানে শীষ, মানে যখন সেলিং হয় তখনটা আসার সময় একটা আমাদের সেটাই ট্রেনিং এর মধ্যে হতো যে শীষ দেওয়ার মতন শব্দ, যে সেলটা আসছে, তখন আমরা বুঝতে পারলাম সেলিং হচ্ছে। সেল হলে ওই ট্রেনিংটাই ছিল সবাই যে যার জায়গায়, যেমন কোনো অফিস হলে অফিসের টেবিলের তলায় ঢুকে যাওয়ার বলে দেওয়া হতো। তারপরে শুনতে পেলাম যে কিছু দূরে একটা বাড়িতে গিয়ে সে সেলটাকে ফেটেছে, সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে বাড়িতে গিয়ে সেলটা ফেটেছে, সেখানে 2 জন মানুষ মারা গেছে বালুরঘাট শহরে। সেরকম ঘটনাও দেখেছি, একদম মানুষ মারা গেছে, যেন মনে হচ্ছে রক্ত পড়ে আছে, মাংসের দলা পড়ে আছে, সেই দেখারও অভিজ্ঞতা হয়েছে বালুরঘাটে, সেগুলো দেখেছি, সেগুলো খারাপ লাগে তো বটেই। আবার এমনও হয়েছে, যেমন ওই যে বললাম যে লোডশেডিংয়ে তখন ওই যে আড্ডাটা জমতো, বেশ একটা যুদ্ধের একটা রোমাঞ্চ একটা ব্যাপার। তবে যুদ্ধ ভাবটা একটা রোমান্টিক অনেক সময় মনে হয়, যুদ্ধ লাগবে। এবং আরেকটা জিনিস মনে হয়, যুদ্ধ লাগলে যেন সবাই ভাবি, আমরা অনেকেই ভাবি আমি বাঁচবো, অন্যরা মরতে পারে কিন্তু আমি কিন্তু মরবো না। সে একটা রোমান্টিক একটা মানে ভাব, যে যদি বলা যায় ফেয়ারওয়ে টু আর্মস, যেমন আর্নেস্ট হেমিংওয়ের যদি সেই কথাটা, সেই বইটা যদি পড়া যায়, যে সেই জায়গার থেকে দাঁড়িয়ে যে যুদ্ধের রোমাঞ্চের ব্যাপারটা থাকে না, সিনেমায় দাঁড়িয়ে সবাই যুদ্ধ করছে, যেমন নায়ক জানে যতই বন্দুক হোক আর যাই হোক সে যুদ্ধ করে বেরিয়ে যাবে, আমাদের মনের মধ্যেও কিন্তু সেরকম একটা ভাবনা আসে, যুদ্ধ মানে যেন একটা রোমান্টিক ব্যাপার। কিন্তু যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস, যুদ্ধ মানে হচ্ছে আতঙ্ক, যুদ্ধ মানে হচ্ছে আগামী দিনের পক্ষে একটা ভয়াবহতা। তাই আজকে অনেকের মধ্যে শুনতে পাচ্ছি কেন এখনো যুদ্ধটা লাগছে না। আজকালকার অনেকে আমাকে বলে যে আমাদের এখন বয়স হয়ে গেছে, হয়তো আজ আছি কাল নেই, কিন্তু আমি দেখি অনেকেই বলে কি করছে সরকার, যুদ্ধ এখনো করছে না। কিন্তু এই যে ভাববে যুদ্ধটা করছে না, কিন্তু যুদ্ধ যদি সত্যি লেগে যায় হয়তো আমরা জিতব, পাকিস্তানের সাথে যুদ্ধে আমরা জিতব, অতি নিঃসন্দেহে জিতব। কিন্তু এবং যে ঘটনা ঘটিয়েছে যারা, সেই ঘটনার একটা
ভয়াবহ প্রতি আক্রমণ করা দরকার, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটাতে পারি। কিন্তু তার প্রতিক্রিয়া যা ঘটবে, যুদ্ধে যা ঘটবে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এবং শুধুমাত্র যে একটা বোম পড়বে তা নয়। আর আরেকটা জিনিস যদি বলি, আমার অভিজ্ঞতার মধ্যে থেকে যদি বলি, এই ব্ল্যাক আউট জিনিসটা আধুনিক যুদ্ধে ব্ল্যাক আউটের কোনো অর্থ হয় না। কারণ আধুনিক যুদ্ধে যে বোমটা পড়বে সেই বোমটা আলো দেখে সে বোম পড়ে না। আধুনিক যুদ্ধে সমস্ত কিছু হচ্ছে কম্পিউটারাইজড। যেখান থেকে মিসাইলটা ছোড়া হবে সেই মিসাইলসটা তাকে কম্পিউটার, সেটা এআই সিস্টেমে সেটা কম্পিউটারাইজড ওয়েতে টার্গেটটাকে ফিক্সড করা হবে। টার্গেট সেখানে গিয়ে সেই টার্গেটটা সে প্লেন থেকেই হোক, সাবমেরিন থেকেই হোক, জাহাজ থেকেই হোক, অথবা সেটা যদি কোনো সেখানে কোনো ফিল্ড থেকেই হোক, সেই টার্গেটটা সেই জায়গা থেকে হিট করবে। কাজে সে আলোর জন্য অপেক্ষা করবে না, অন্ধকারের জন্য অপেক্ষা করবে না। কাজে ব্ল্যাক আউট এটা কোনো মডার্ন ওয়ারফেয়ারের এখন আর কোনো পার্ট নয়। এটা করা হচ্ছে, এটা যেন অনেকটা একটা ওয়ার হিস্টেরিয়া তৈরি করা, একটা মানসিকতা তৈরি করা, যে আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে, যে একটা যুদ্ধ ভাব, একটা মানসিক অবস্থা তৈরি করা। এর খুব একটা প্রাসঙ্গিকতা আছে বলে আধুনিক যুদ্ধে এটার খুব অভিজ্ঞতাটা এবছর এখনো যুদ্ধ লাগেনি, প্রস্তুতি একটা চলছে মনে হচ্ছে সরকারের তরফ থেকে। কিন্তু এই জীবনে আমার 3টা যুদ্ধের সম্মুখীন আমি হয়েছি। 1962 সালে চীন ভারত যুদ্ধ, তার সরাসরি কোনো প্রভাব মানে তখন আমার 5 বছর 5.5 বছর বয়স, সেই অর্থে কিছু ছিল না, অত বোঝারও ক্ষমতা ছিল না। কিন্তু সবসময় ঘরে থাকা, তারপরে বাবা মায়ের কাছ থেকে শোনা, বিশেষ করে আমার বাবা আসামে ছিলেন, আসামে শুনেছি তেজপুর ইয়ারা মানে চীনা সৈনিকরা মানে আসামের মধ্যে দিয়ে বোমডিলা পর্যন্ত চলে এসেছিলেন। তাদের ওই কী বলে তেজপুর শহরে আমার বাবা ছিলেন, শহরটাকে খালি করে দেওয়া হয়েছিল। তেজপুর শহরের পাওয়ার হাউজে ডিনামাইট সেট করে রাখা হয়েছিল যাতে চীনাদের হাতে না যায়। ব্যাংকের সমস্ত টাকা পুড়িয়ে ফেলা হয়েছিল। এইসব খবর বাবার কাছ থেকে আমরা শুনেছি, কিন্তু আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। আমার অভিজ্ঞতা হচ্ছে 1965 সালে ভারত পাক যুদ্ধ। তখন আমার 9 বছর বয়স, কিন্তু বোঝার ক্ষমতা আছে, যেহেতু আমার বাড়ির উল্টা পাশেই ছিল টেলিফোন এক্সচেঞ্জ। তখন আমরা দেখতাম যে একদম পুলিশে মিলিটারি সবসময় আনাগোনা, কারণ টেলিফোন এক্সচেঞ্জটা সব সময় ঘিরে রাখা হতো। কাউকে মানে যারা ডিউটি করতেন তারা বাদ দিয়ে কাউকে ওখানে ঢুকতে দেওয়া হতো না। এবং ঘন ঘন যখনই সাইরেন বাজতো, কিছু বাজতো, মা আমাদেরকে ঘরে ঢুকে দিতেন এবং প্রত্যেকটা জানলার, আমাদের বাড়িরও জানলায় যে কাঁচ আছে সে কাঁচে কাগজ লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে বাইরে কোনো রকম আলো না যায়। সমস্ত আলো নিভিয়ে দেওয়া হতো, যতক্ষণ বিপদ কেটে যাওয়ার সাইরেন না বাজতো ততক্ষণ এই অবস্থা চলতো। আমরা একদম ঘরের ভিতর থাকতাম এবং যখনই এই বিপদ কেটে যাওয়ার সাইরেনটা বাজতো তখনই বাড়ির লোক এভাবে বেরিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতো, এই সবগুলো করতো। আমার 65 সালের যুদ্ধের আরেকটা স্মৃতি আছে আমার কাছে। তার মানে মার সংরক্ষে রাখা একটা কার্ড আছে, যে সেই সময় কেন্দ্রীয় সরকার একটা ঘোষণা করছিল যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন, যেমন টুথপেস্ট, টুথব্রাশ, তেল, তারপরে পোস্ট কার্ড ইত্যাদি জিনিসের প্যাকেট করে পোস্ট অফিসে দিয়ে আসলেই হয়ে যাবে। আমার মা এইভাবে একটা প্যাকেট তৈরি করেছিলেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে। আমি আমার এক কাকুর সাথে সেই পোস্ট অফিসে গিয়ে সেটা জমা করেছিলাম এবং সেখানে রিপ্লাই পোস্ট কার্ড দেওয়া ছিল। রিপ্লাই পোস্ট কার্ডে আমার মার অ্যাড্রেস দেওয়া ছিল, এই বাড়ির অ্যাড্রেসটা দেওয়া ছিল, যেখানে মানে কেউ যদি সৈনিক পেয়ে একটা রিপ্লাই দেয় জানা যাবে কার হাতে পড়লো, সেই উদ্দেশ্যেই দেওয়া। এবং কিছুদিন পরেই ডিসেম্বর মাসের 25 তারিখে সই করা এক মেজর প্যাটেল,
একটা গ্রিটিংস কার্ড মাকে পাঠিয়েছিলেন যে তোমার দেওয়ালি গিফট আমি পেয়েছি, পরবর্তীকালে তোমাকে আমি বিস্তারিত জানাচ্ছি। মানে আমার গিফটটা, আমাদের বাড়ির গিফটটা, আমার মার পাঠানো গিফটটা ওই মেজর প্যাটেলের কাছে পড়েছিল সেই 65 সাল, মানে আজকে 60 বছর পূর্ণ হলো যে সেই কার্ডটা আমরা কিন্তু সযত্নে রেখেছি। এইটা গেল আমার 65 সালের অভিজ্ঞতা। আর 71 সালে যখন পাকিস্তানের থেকে বাংলাদেশ আলাদা হতে চাইল এবং ভারত তাকে সম্পূর্ণ সহযোগিতা করলো এবং স্বাধীন বাংলাদেশ গঠন হলো, সেই যে যুদ্ধটা, সেইটা আমাদের আরেকটু বড় হয়েছে। আমরা স্কুলের উঁচু ক্লাসে পড়ি, তখন আমরা বাইরে থাকলে দূরে মানে সাইরেন বাজলো কি কিছু একটা হলো, আমরা সঙ্গে সঙ্গে একটা শেল্টারে চলে যেতাম, বাড়িতে থাকলে ঘরে ঢুকে যেতাম, দরজা বন্ধ করে দিতাম, লাইট নিভিয়ে দিতাম, এইসব আমাদের কিন্তু ছিল। কিন্তু তার সাথে যেটা যোগ হয়েছে, আমরা স্কুলের এনসিসির ছাত্র হিসেবে আমরা সরাসরি সিভিল ডিফেন্সের এই মক ড্রিলে অংশগ্রহণ করেছিলাম। এইটা আমার অভিজ্ঞতা আছে। এই মক ড্রিলে কীভাবে আগুন লাগাতে হয়, কীভাবে কোনো যুদ্ধে আহত হয়েছে, কেউ হয়েছে ছাদে আছে, তাকে কিভাবে নামাতে হয়, যারা বাইরে আছে, যারা এই জিনিসটা বুঝতে পারছে না, তাদেরকে কিভাবে বোঝাতে হয়, এই ট্রেনিংগুলো কিন্তু আমরা নিয়েছিলাম। এই ট্রেনিং নেওয়ার একটা ভালো ফল আমরা পেয়েছি। 72 সালে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার আমাদেরকে মেডেল দিয়েছিল। সেই মেডেলটা আমাদের কাছে এখনও সংরক্ষিত আছে। আমি আমার ভাইয়ের কাছে এই মেডেল কুচবিহারে এখনও আমাদের কাছে সংরক্ষিত আছে। এইভাবেই আমরা এই মক ড্রিল, আমরা আপনাদের মাধ্যমে একটা আবেদন করব, আগামীকাল যে মক ড্রিলটা আছে এটাকে মক হিসাবে ধরবেন না, এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাড়ির সামনে থাকলে সঙ্গে সঙ্গে বাড়ির লাইট নিভিয়ে দিতে হবে, ঘরের ভিতরে ঢুকে যেতে হবে, ঘরের আলো নিভিয়ে দিতে হবে। যদি কোনো কারণে বাইরে থাকেন সঙ্গে সঙ্গে একটা শেল্টারে চলে যেতে হবে। আমরা যেন কেউ এটাকে মক ড্রিল হিসাবে না ধরি, কারণ এইটাকে মক ড্রিল হিসাবে ধরলে পরবর্তীকালে যদি কোনো একটা ইনসিডেন্ট হয় আমরাই কিন্তু বিপদে পড়ব। সরকার কিন্তু আমাদের সচেতন করবার জন্য আগামীকাল যে মক ড্রিলের আয়োজন করছে, আমরা যেন সেইভাবে অংশগ্রহণ করি এবং যথার্থভাবে ভারত সরকার। তখন আমার বয়স 9-10 বছর এরকম হবে আর কি। তা তখন চীনের যুদ্ধ, তো চীনের যুদ্ধ যখন হলো তখন প্রথম ব্ল্যাকআউট কথাটা শুনলাম আর কি। ব্ল্যাকআউটের প্রথম ব্যাপারটা হচ্ছে রাস্তায় যেসব আলো ছিল সেই আলোগুলোতে, তখন তো এমনি বাল্ব ছিল আর কি, তখন তো এলইডি বা হ্যালোজেন এসব আসেনি। তা এই বাল্ব যে রাস্তায় ছিল সেগুলোর মধ্যে একটা করে ওই গ্লাসকে উল্টো করে ঝুলে দিলে যেরকম হবে অনেকটা ওইরকম একটা করে লাগিয়ে দেওয়া হলো, যাতে ওই আলোটা বাইরে বিচ্ছুরণ না হয়, 1 নম্বর। আর এরপরে হচ্ছে প্রতিটি বাড়ির যাদের জানলা ছিল কাঁচের বা ঘুলঘুলি ছিল কাঁচের, তাদের ওই কাঁচগুলোকে ক্রস করে দিতে হতো, একটা করে কাগজের ক্রস ওর মধ্যে এঁটে দিতে হতো, তাহলে ওই রিফ্লেক্ট করে আর লাইটটা বাইরে যেত না। আর গাড়ির যত হেডলাইট আছে হেডলাইটগুলোর উপর দিকটা সম্পূর্ণ কালো করে, অর্ধেকটা থাকতো, অর্ধেকটা পুরো কালো করে দেওয়া হতো, যাতে উপরে কোনো বিচ্ছুরণ না হয়। এটাই মেনলি ব্ল্যাকআউট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তখন দেখেছিলাম, আমি খুব ছোট তখন, একদিন সকালবেলা দেখলাম যে ওই চীনের দুটো বিমান, মানে জেট বিমান আর কি, সেটা আমাদের এই কুচবিহারের আকাশের উপর দিয়ে উড়ে গেল। একটু পরেই দেখলাম যে আমাদের হাসিমারার থেকেও দুটো বিমান ওদেরকে তাড়া করে নিয়ে গেল। এইটা মনে আছে আমার। তখন ওই তো, আর তখন কমিউনিকেশন বলতে শুধু রেডিওতে আমরা খবর শুনতাম, এবং দিল্লি থেকেও খবর হতো, কলকাতা থেকেও খবর হতো। আর তাছাড়া যেসব নিউজ পেপার সেগুলো তো একদিন পরে আসতো। তাই সেই রকমভাবে যে যুদ্ধের একটা বিরাট ব্যাপার, কিন্তু আমাদের রেডিওর খবরটাই বিরাট ব্যাপার ছিল, এবং রেডিওর খবরই কিন্তু যুদ্ধের একটা দামামা বেজে উঠেছিল। এইভাবেই আমরা তখন যুদ্ধটাকে দেখেছিলাম। তারপরে যখন 1965 সালে যে পাকিস্তানের সাথে আবার যুদ্ধ হলো, সেই যুদ্ধটা বেশি দিন চলেনি, 1 মাস মধ্যে চলেছে, এবং সেটা মেনলি ওই কাশ্মীর সেক্টরেই বেশি হয়েছে, আমাদের দিকে ওটা হয়নি। তবুও আমরা তখন স্কুলে পড়তাম, 9-এ সম্ভবত পড়তাম। তা সেই সময় আমাদের মাস্টারমশাই যারা ছিলেন তারা ওই আমাদের শেখাতেন যে সাইরেন বাজলে পরে কী করতে হবে, আমাদের টেবিলের তলে ঢুকিয়ে যেতে বলতেন, এইরকম আর কি, নানা রকম আর কি। তো যুদ্ধটা বেশি দিন চলেনি, এই আর কি ব্যাপার। আর 71-এর ব্যাপারটা তো বলতে গেলে একতরফাই যুদ্ধ হয়েছে। পাকিস্তানের যে আর্মি ছিল তারা সম্পূর্ণ বাংলাদেশে কনফাইন ছিল,
এবং যুদ্ধটা হয়েছিল ভারতীয় আর্মির সাথে পাকিস্তানের, সেটা আমরাই মানে আমাদের আর্মি গিয়ে কিন্তু ওদেরকে অ্যাটাক করেছিল। এবং খুব সকালে একদিন মনে আছে যে দুটো হাসিমারার থেকে এক ঝাঁক প্লেন উড়ে গেল আর কি। পরে শুনলাম যে লালমনিরহাট যে এয়ারপোর্ট আছে সেখানে কার্পেট বম্বিং করে সম্পূর্ণ ওদের কমিউনিকেশন সিস্টেমটা নষ্ট করে দেওয়া হলো। তারপরে আরও একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে আকাশ সীমা, সেই আকাশ সীমাটাও তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পাকিস্তান থেকে যদি বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানে কোনো প্লেন যেত তাহলে তাকে একদম আরব সাগর দিয়ে ঘুরে একদম সম্পূর্ণ একেবারে ভারতকে একেবারে অ্যাভয়েড করে তারপরে এসে ওই বঙ্গোপসাগর দিয়ে উঠতে হতো আর কি, মানে আরব সাগর দিয়ে বঙ্গোপসাগর হয়ে তারপরে ন্যাচারালি সেইটাতে কিন্তু পাকিস্তানের একদম ব্রেকডাউন হয়ে গিয়েছিল আর কি। এইসব স্মৃতি মনে আছে। তারপরে এটাই মেনলি, এবং ওই ব্ল্যাকআউট বা মক ড্রিল, এবং তখন আমাদের শেখানো হতো, এনসিসি তখন করতাম, এনসিসি থেকে শেখানো হতো কীভাবে যুদ্ধ লাগলে কি করতে হবে, এসব শেখানো হতো। এবং আমাদেরকে রাইফেল ট্রেনিং দিত, আমরা রাইফেল ট্রেনিং নিয়েছিলাম সেই সময়। এবং আমরা ওই চাঁদমারিতে গিয়ে যেখানে ওই এইম টেস্ট করে আর কি, সেখানেও আমাদের নিয়ে যাওয়া হতো কিভাবে আমরা শত্রুপক্ষকে মারবো, কি করব। সেসব আমাদের যারা ওস্তাদ ছিলেন আর কি, এনসিসির ট্রেনার আর কি, তারা আমাদেরকে এইসব শেখাতেন। এইসব কথা আমাদের একটু একটু মনে আছে। আর 71-এ তো আমি তখন কলেজে পড়ি, তখন অনেকটাই বড় হয়ে গেছে আর কি। তো দেখলাম যুদ্ধ এইভাবেই। তো 71-এর যুদ্ধটা বেশ কিছুদিন চলেছিল। তখন আমাদের অনেক শরণার্থী এসেছিলেন বাংলাদেশ থেকে, এখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছিল। মুক্তিযুদ্ধ যারা করতেন সে মুক্তিযোদ্ধাদের এখানে ট্রেনিং দেওয়া হতো, এবং সেটা একটা বিচিত্র অভিজ্ঞতা আর কি। এইটুক আমার মনে আছে, এইটুকু বলতে পারি আর কি। আচ্ছা, ব্ল্যাকআউট হয়ে যাওয়ার পর আপনারা ঘরে কিভাবে থাকতেন এবং ওষুধপত্র কিভাবে সংগ্রহ করতেন এবং খাবার কিভাবে সংগ্রহ করতেন? আসলে তখন এতটাই ছোট ছিলাম আমরা, আর তখন আমার যেন মনে হয় যে মানুষের এত রোগ ছিল না, এতটা মানুষ রোগ টোগ নিয়ে চিন্তা করতো না। আর তাছাড়া এত ডাক্তারও ছিল না, আমাদের তো হাসপাতালই ভরসা ছিল। তাই ওইটা নিয়ে তখন ওই বয়সে আমার ভাবার মতো খুব একটা ছিল না, মানে সুযোগ ছিল না। কিন্তু যেটা সবথেকে বড় ব্যাপার, জিনিসপত্রের দাম কিন্তু ভীষণভাবে বেড়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে যুদ্ধের যে সুযোগ, সেটা এক ধরনের যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এটা নেয় এবং কৃত্রিম মজুত করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এটা একটা বড় সমস্যা যুদ্ধের। এটুকু আমার মনে আছে আর কি। ধন্যবাদ দাদা। ঠিক আছে। আপনারা শুনলেন সেই সমস্ত অভিজ্ঞ মানুষদের কথা যারা ব্ল্যাকআউট নিয়ে অনেকেই অবগত, যারা ব্ল্যাকআউট ফেস করেছেন, তাদের বক্তব্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবারও ফিরবো ব্ল্যাকআউটের দ্বিতীয় পর্ব নিয়ে। এখন শেষ করছি। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।